মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ফুলের শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তিতুমিরের প্রেসিডেন্ট। দেশজুড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন, শ্রদ্ধাভরে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। এবং কর্মফলের উপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা, বললেন তারেক রহমান। নির্বাচন কবে হবে তা জানার অধিকার রয়েছে জনগণের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আর প্রথমেই থাকছে বিজয় দিবসের খবর। মহান বিজয় দিবস আজ। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামেস হোর্তা। এই সময় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। একই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরবর্তীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারমুক্ত দেশে নতুনভাবে বিজয় দিবস উদযাপন করছে জাতি। তরুণ প্রজন্মরা বলছে এবার স্বাধীনভাবে নিজেদের মতো বিজয় উদযাপন করতে পারছেন তারা। এই যে মিতু রিপোর্ট। বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাঙালি জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। তাই তো যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে 71-এর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দিনটি। 24-এর গণঅভ্যুত্থানের পর এক স্বৈরাচার মুক্ত দেশে নতুনভাবে বিজয় দিবস উদযাপন করছে জাতি। তরুণ প্রজন্ম বলছে স্বাধীনভাবে নিজেদের মতো করে তারা বিজয় দিবস উদযাপন করতে পারছে। এইবারের বিজয় দিবসটা অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন, কারণ আগে যে বিজয় দিবসগুলো সেলিব্রেট করা হতো ওই বিজয় দিবসটা অনেকটা হচ্ছে যে আমাদেরকে জোর করে করানো হতো, কিংবা হচ্ছে আমাদেরকে এমন একটা ফ্রেম দিয়ে দেওয়া হতো, ওই ফ্রেমের মধ্যে আমাদেরকে বিজয় দিবসটা সেলিব্রেট করতে হতো, স্বাধীনতা সেলিব্রেট করতে হতো। কিন্তু এইবার আমরা একেবারে স্বাধীনভাবে বিজয় দিবসটা সেলিব্রেট করছি। কারণ যে 71-এর বিজয়টা এটা কোনো নির্দিষ্ট দলের ছিল না, এটা বাংলার সাধারণ মানুষের ছিল। এখানে প্রত্যেকটা মানুষের স্টেক ছিল এই বিজয়ের। এই জায়গা থেকে আসলে আমরা বিশেষ করে যে বিজয়টাকে আসলে আমরা সবাই মিলে উদযাপন করব। এবার স্টুডেন্টরা যে বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে, এই জন্য সবারই আরও ভালো লাগছে আগের থেকে। এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে কয়েকদিন ব্যাপী শতাধিক হকার পতাকা বিক্রিতে ব্যস্ত সময় পার করছে। অন্যান্য বারের তুলনায় এবার রেকর্ড সংখ্যক পতাকা বিক্রি হয়েছে বলে মত তাদের। বেচা কিনা খুব ভালো, জনগণ অনেকে পতাকা ওড়ানোর জন্য কিনতেছে, আমরা বেচা কিনা ভালো। ডিসেম্বরের পতাকা, জাতীয় পতাকা এগুলা, তারপরে কাঠি পতাকা, হাতের পতাকা, মাথার বেশ, এগুলা অনেক চলছে, মানে এটা রেকর্ড করে ফেলাইছে। তবে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হলেও অনেকের মতে এবছর অনেকটা সাদামাটাভাবে পালন করা হচ্ছে বিজয় দিবস। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। শ্রদ্ধাভরে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি।
54তম মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের ফুলের শ্রদ্ধা জানিয়ে গাজীপুরের জেলা প্রশাসন। এছাড়া শ্রীপুর সহ বিভিন্ন উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭১ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। গাজীপুর মহানগর পুলিশ, জেলা বিএনপি, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করা হবে মহান বিজয় দিবস। কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠায় সমঝোতার স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামেস হোর্তা ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি সই শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে পূর্ব তিমুর। We are very close friends, both countries, and with the leadership of His Excellency also makes it a stronger relationship. So on all international fronts we'll work together. Particularly East Timor can be very helpful for us to play a role, mediating role between Myanmar and Bangladesh to repatriate all the Rohingyas from Bangladesh back to Myanmar. So, and they are very close. They know each other very well, the leadership of Myanmar and His Excellency. So, and also he is known as a great diplomat in the international circuit. So I hope we are looking forward to take advantage of that skill. ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়ে জোসে রামোস হোর্তা বলেছেন, পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা আছে। This will enable the government to invest more in infrastructure, in education, in health, in environment protection, and so on. So, in that regard, we would hope to have my mentor, friend, Professor Yunus, and Bangladesh as a partner with Timor-Leste. Thank you. স্বাক্ষরিত চুক্তিটি হচ্ছে দুদেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি নিয়ে, আর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত বিষয়ে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই সরকার কি করতে চায় তা জানার অধিকার রয়েছে জনগণের। দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে কতদিন সময় লাগবে সেটাও জানার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আয়োজিত এই আলোচনা সভার আয়োজন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তন চাইলে সংস্কার প্রয়োজন। রাষ্ট্র ও সরকারকে স্বৈরাচার মুক্ত রাখতে হলে গণতান্ত্রিক চর্চাও প্রয়োজন। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই। তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি, কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না। বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি। প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দূরীভূত করা সম্ভব, দূরীভূত হয়ে থাকে। সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের পরিষ্কার করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। এর আগে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানায় অন্তর্বর্তী সরকারের কাছে। অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। যে সংগ্রামের মাধ্যমে আজকে যে পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনের ফসল আমাদের ঘরে তুলতে হবে। এই বিজয়ের দিনে আমরা দাবি করতে চাই যে অনতিবিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, মহান বিজয় দিবসের খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে গাজীপুরে কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। উর্মি, একদম সূর্যোদয়ের সাথে সাথে আপনার গাজীপুরে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারা কিন্তু ৭১ স্মৃতিসৌধে আপনার বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করেছেন ফুলের মাধ্যমে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানুষের কিন্তু একদম উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। কিন্তু এবার একটু ভিন্ন ভাবে, ভিন্ন রূপে কিন্তু এবার বিজয় উদযাপন করছে সারা দেশ। সেই ভাবে কিন্তু গাজীপুরেও কিন্তু চলছে আপনার সেই বিজয় উদযাপনের যে আয়োজনটি। আপনার ফুলের শ্রদ্ধা শেষে এখন কিন্তু আপনার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার হচ্ছে জাতীয় পতাকাকে হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য কিন্তু আপনার ফুলের আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় ভাবে হচ্ছে শ্রদ্ধা জানাবেন, সেটার জন্য কিন্তু হচ্ছে প্রস্তুতি চলছে। আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সেটি আপনার জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাতে কিন্তু হচ্ছে আপনার এখানে আপনার যারা সমবেত হয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন রেখে সারা দিন ব্যাপী কিন্তু আপনার তারা প্রোগ্রাম রেখেছেন। তো সেদিক থেকে আপনার বলা যায় যে এবারের বিজয়ের উদযাপনে কিন্তু তেমন কোনো আপনার ভাটা পড়েনি, অর্থাৎ হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু বিজয় উদযাপন হচ্ছে। সেদিক থেকে কিন্তু বলা যায় যে বিজয়ের মাসে মানুষের মধ্যে যে ধরনের উদ্দীপনা রয়েছে, সেই উদ্দীপনা কিন্তু একটুকু আপনার কমেনি। অর্থাৎ হচ্ছে এবার ভিন্ন ভাবে অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছে যে তারা নিজের মতো করে কোনো আপনার একটা বাধা নিয়মের মধ্যে নেই, যার যার মতো করে কিন্তু বিজয় উদযাপন করছে। সেই বিষয়টি কিন্তু হচ্ছে বলছিলেন। এবং বিজয় যে কতটা রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে, সেটি নিয়েও মানুষের মধ্যে কিন্তু আপনার আলোচনা আমরা দেখেছি। কিছুক্ষণ পরে আপনার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকেও কিন্তু সংবর্ধনার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং বিকেল বেলা আপনার মুক্তিযোদ্ধাদের সাথে হচ্ছে আপনার প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে এবং তাদের পুরস্কার বিতরণী রয়েছে। এবং আপনার দুপুরে কিন্তু বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া আয়োজন করা হয়েছে। সবকিছু মিলে কিন্তু সারাদিন ব্যাপী এই বিজয়টি উদযাপন করা হবে। উর্মি, আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে মহান বিজয় দিবসের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নোয়াখালী বেগমগঞ্জ গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন, রাসেল ও যুবদল নেতা কামাল উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর জন্য দোয়া করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছে চট্টগ্রামের খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর আমবাগান এলাকা থেকে শুরু করে শহীদ বৌদ্ধভূমিতে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা আমজাদুল আহসান, আজমল হুদা রিঙ্কু, আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান মাসুম, হাসান আল মামুন সহ অনেকে।
নওগাঁর পৌরসভায় বিএনপির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিতপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা হয়েছে। পৌরসভা শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল জাবেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলার ১৩ উপজেলার ২০০ ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ, দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া সহ অনেকে। কুমিল্লার চান্দিনায় পৌরসভায় ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। চান্দিনা পৌরসভায় হারং উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি AKM শামসুল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, চান্দিনার রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অনেকে। নরসিংদীর রায়পুরায় দিঘলিয়াকান্দির আশকর বাড়িতে বাঁশগাড়ি ইউনিয়ন যুবদল নেতা বিলালের ৩টি বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাঁশগাড়ি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষ হারুন মিয়া এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিলালের। বিলাল মিয়ার অভিযোগ, রাতে তার ৩টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি, যদিও অভিযোগ অস্বীকার করেন হারুন মিয়া। আদালতের নির্দেশ অমান্য করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাঁচকানিয়া গ্রামের জমি দখলের অভিযোগ উঠেছে আয়ুব আলী শেখের বিরুদ্ধে। এই বিষয়ে জমির মালিক মোস্তাইন মোল্লা ও ফায়েক আলী মোল্লা জানান, জমি নিয়ে ২৩ বছর ধরে কোর্টে মামলা চলছে। বর্তমান হাইকোর্টে মামলা চলমান। এছাড়াও গোপালগঞ্জ জেলা জজ কোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তা অমান্য করে বালু ভরাট করে ঘর নির্মাণ করছেন আয়ুব আলী। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন ভুক্তভোগী। বরিশালের ব্যস্ততম সড়কের জমি দখল করে পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লার বিরুদ্ধে। বিভিন্ন মহলের আপত্তি থাকলেও কর্ণপাত করেননি তিনি। এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে সড়ক, তেমনি জলে যেতে বসেছে কোটি কোটি টাকা। যদিও পার্কটি উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের। বরিশাল থেকে অপূর্ব বাউরের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহরাব সুমন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের এক অংশ দখল করে নির্মাণ করা হয় শাহনারা আবদুল্লাহ পার্ক। ২০২২ সালে তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ সড়কের উপর পার্কটি নির্মাণ করেন। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের জায়গা দখল করে পার্ক তৈরি করলেও সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর ভয়ে কেউ কথা বলার সাহস পেতেন না। পার্ক নির্মাণের কারণে সড়কটি সংকুচিত হওয়ায় প্রতিনিয়ত হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। গায়ের জোরে এই পার্কটা করছে এখানে। আজকে এই পার্কের কারণে আজকে আমাদের এখানে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। সকলের জন্য এক হিসাবে ক্ষতি হয়েছে, মানে রাস্তাঘাট, মানে চলাফেরা সব দিক দিয়ে ক্ষতি। এখন এই পার্কটা এখানে রাখা ঠিক না, এটার জন্য বিকল্প আরেকটা ব্যবস্থা করা উচিত। এই জায়গাটা হাইওয়ের জায়গা, রোডের জায়গা। এই জায়গায় সাদেক আবদুল্লাহ সাবেক মেয়র সে পার্ক তৈরি করেছে, তার গায়ের জোরে করেছে। তবে সিটি কর্পোরেশন বলছে অবৈধ শিশু পার্কটির বিষয়ে সিদ্ধান্ত নেবে সড়ক ও জনপথ বিভাগ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে সিটি কর্পোরেশন পার্ক নির্মাণ করায় এটির দায়িত্ব তাদেরই নিতে হবে। বাচ্চারা খেলতে পারছে না বা এটা পরিত্যক্ত অবস্থায় একটা পড়ে আছে,
এখানে আসলে জায়গাটা রুটস অ্যান্ড হাইওয়ে আমরা বর্তমানে আমরা যারা আছি আমরা এটার মালিকানা দাবি করি না বা এর দায়িত্ব বা সংরক্ষণ আমরা কোনোটাই ব্যবস্থা করছি না। রুটস অ্যান্ড হাইওয়ে যদি এটা উচ্ছেদ করে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আমরা সব জায়গায় উচ্ছেদ অভিযান শুরু করবো। এখন এটা আমাদের সড়কের মধ্যে যদি থেকে থাকে অবৈধ কোনো স্থাপনা থেকে থাকে যেটাই হোক সেটা আমরা এখানে স্থাপনাগুলো উচ্ছেদ ব্যবস্থা গ্রহণ করব। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরবাসীর কাছ থেকে আদায় করা রাজস্ব থেকে প্রায় 6.25 কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। দীর্ঘ 12 বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্যের শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রিপলু। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রিপলুকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ফুল দিয়ে তাকে স্বাগত জানান তারা। শফিকুল ইসলাম রিপলু জানান, বিএনপির রাজনীতি করায় মিথ্যা মামলার পাশাপাশি কারাবরণ করতে হয়েছে একাধিকবার। পুলিশের গুলিতে বাচক হারিয়েছেন। বিএনপির ক্ষমতায় এলে স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মেট্রো রেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ রচিত আমার দেখা সাইদি গ্রন্থের প্রকাশনা উৎসব ও আল্লামা সাইদির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং আল্লামা সাইদি স্মৃতিপদক অনুষ্ঠান হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের আয়োজন করা হয়। নুরুল আলমের সভাপতিত্বে এবং ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুম বিল্লার সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন মাসুদ সাইদি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। উদ্বোধন করেন মাওলানা শফিক উল্লাহ আল মাদানী। জমি দখল করায় আওয়ামী লীগের দোসর নাসির ও তার সহযোগী নীরবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মিজানুর রহমান বলেন, 2001 সালে ডেমরা এলাকায় 38.25% জমি মুয়াজ্জেম হোসেনের কাছ থেকে ক্রয় করেন তিনি। কিন্তু স্থানীয় মুরগি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী নীরব মিয়া জমি দখল করে রাখে। ভুক্তভোগী জানান, সাম্প্রতিক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর নাসির ও নীরব এখনও নানা ধরনের টালবাহানার পাশাপাশি ষড়যন্ত্র করে চলছে। সৌদি আরবের রিয়াদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তোপকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার উপজেলা বিএনপির সভাপতি শেখ রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল গাজীর সঞ্চালনায় এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন চপল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সফল সভাপতি মামুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম খান সাধন সহ অনেকে। সভায় সরাইল উপজেলা যুবদলের নবগঠিত কমিটির কাজী লিটনকে সভাপতি ও মোহাম্মদ সজীব মিয়াকে সাধারণ সম্পাদক করে 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দর্শক, কিছুক্ষণ আগে বগুড়া থেকে শীতকালীন সবজির বাজারের খবর জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক মহস্থানা হাটে। এই হাট কিন্তু কাঁচা শাকসবজির জন্য বিখ্যাত, পাইকারি রেটে বিক্রি হয় এই হাট থেকে। এবং আপনাকে জানিয়ে রাখি যে মহস্থান হাট থেকে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক কাঁচা শাকসবজি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি রেটে বিক্রি হয়। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে বাজার দর আমি যদি আপনাকে জানাই যে আলু, নতুন আলু সেটা কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি। নতুন যে পেঁয়াজ সেটা কিন্তু 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, যা গত 1 মাস পূর্বে ছিল 4000 টাকা মন।
এদিকে সিম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, মিষ্টি কুমড়া প্রতি কেজি 25 থেকে 30 টাকা কেজি, ফুলকপি 20 টাকা কেজি দরে, বাঁধাকপি প্রতি পিস 10 টাকা থেকে শুরু করে মানভেদে 20 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে এবং মূলা বিক্রি হচ্ছে 500 টাকা মন। আমি যদি আপনাকে বলি যে শাকসবজির যে ঊর্ধ্বগতির দাম ছিল ইতিপূর্বে, সেই দামটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং গত 1 মাস যাবৎ সাধারণ যারা ভোক্তা ছিল তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে থাকলেও এখন কিন্তু সমস্ত যে শাকসবজি রয়েছে এই শাকসবজি কিন্তু 30 থেকে 35 টাকা মধ্যেই সমস্ত রয়েছে শাকসবজির দাম। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে বাজার, এই বাজারের সবচেয়ে যেটা কম দামে বিক্রি হতে দেখছি সেটা কিন্তু পেঁয়াজের দাম, যা অনেক সময় কিন্তু দাম বাড়ে, ঊর্ধ্বমুখী থাকে পেঁয়াজের বাজারটা। তবে আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে মহাস্থান বাজার এই কাঁচা শাকসবজির জন্য কিন্তু বিখ্যাত। সর্বশেষ ছিল বগুড়া থেকে সাজু মিয়া। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ফুলের শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দেশজুড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন, শ্রদ্ধা ভরে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। এবং কর্মফলের উপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা, বললেন তারেক রহমান। নির্বাচন কবে হবে তা জানার অধিকার রয়েছে জনগণের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।